KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি শুভাঙ্গী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। ইমন চক্রবর্তী জাতীয় পুরস্কার থেকে শুরু করে অস্কারে বাঙালি গায়িকা হিসেবে যার নাম প্রথম মনোনীত হয়েছিল। কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইমন চক্রবর্তী। কেমন কাটলো তার এই বছরটি, কি পরিকল্পনা তার নতুন বছর নিয়ে, সঙ্গীত জগতে আর কি কি উপহার দিতে চলেছেন তিনি, কে তার প্রিয় বন্ধু ইন্ডাস্ট্রিতে, সবকিছুই খোলসা করলেন এই একান্ত সাক্ষাৎকারে। দেখে নেব তার কিছু মুহূর্ত। যাই হোক, আজকে এই আসরে ইমন তুমি ইমন যে জন্য বিখ্যাত সেটা দিয়ে শুরু হোক, একটা গান হয়ে যাক। আমার খুব প্রিয় একটা গান শোনাই, যেহেতু এখানে নামটা এটা রাখা হয়েছে, মান্নাদের গাওয়া একটা গান অল্প করে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বাহ, খুব ভালো। গোটা বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে বসলে কি দেখা যাবে 2024 ইমনের জন্য? 2024 আমাকে অনেক কিছু দিয়েছে এবং 2024-এর একটা সময়ের পরে খানিকটা স্লো হয়ে গিয়েছিল, মানে লাইফটা, মানে আমি বলবো যে ওই সেপ্টেম্বর থেকে নভেম্বরের এই সময়টা, ইভেন অগস্ট থেকে, যখন যে ঘটনার মধ্যে দিয়ে গোটা বাংলা গেল, তারপর থেকে স্লো হয়ে গিয়েছিল। আমি প্রফেশনের জায়গা থেকে বলছি, শোজ বলো বা রেকর্ডিংস বা শুটিং, এক তো করার ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ইচ্ছে না হলেও আমার উপায় নেই, কারণ এটাই আমার কাজ, আমাকে করতেই হবে, কিন্তু সেটাও হচ্ছিল না। তো সেটা নিয়ে আমি একটু বেশ ভীত হয়েছিলাম, কিন্তু আমার দলের ছেলেপুলেরা খুবই মানে বুক বেঁধে বলেছিল যে হবে, সব ঠিকঠাক হবে। কিন্তু আবার টাচউড, আবার এখন সবটা ঠিকঠাক পথেই চলছে। বেশ কিছু অ্যাওয়ার্ড এসছে, অস্কারে একটা নমিনেশন প্রাথমিক পর্বে ছিল, সেটা তো একটা বড় ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই। সময় তুমি খবরের মধ্যে থাকো কেন, এটা আমার প্রশ্ন। আমি এই প্রশ্নটার অপেক্ষায় ছিলাম। দেখো, আমি এটা 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 নীলাঞ্জনেরও প্রশ্ন, এটা নীলাঞ্জনেরও প্রশ্ন, এবং ওনা আরো যেন একটা ইয়ে হয়ে গেছে, সন্ত্রস্ত হয়ে যেতে বাধ্য, মানে যে কোনো স্বামী সন্ত্রস্ত হবে যদি এরকম একটা বউ থাকে। একদম সন্ত্রস্ত হয়নি। আই থিঙ্ক আমি যতটা বক বক করি, যতটা কি বলবো, আমি যতটা এক্সপ্রেস করতে পারি নিজেকে, ওর ঠিক তার উল্টো, মানে একদম চুপ, নিজের কাজটুকু করবে। তুমি ওকে কোনোদিন কোনো পার্টিতে দেখবে না, খুব কম, খুব চেনা পরিচিত জায়গা ছাড়াও যায় না, কিন্তু ও এখন আরো চুপ করে গেছে, বুঝতে পারছো তো? মানে বলছি একে নিয়ে আর পারা যাচ্ছে না, মানে তার থেকে না বলাই ভালো। আচ্ছা, ওই যে ছেলেটা বললো ভিড় থেকে, তারপর তার কি হলো? আমি তাকে আর দেখতে পাই। আমি যখন বললাম, ওকে একটা কফি ডেটে ডাকলে কিরম হয়? ওকে ডাকি, আমি তোমাকে ভাই ওপেন ইনভিটেশন রইলো, আমার সঙ্গে তুমি কফি খেতে এসো, খুব ভালো, আমি তোমার ভাষারও গান শোনাবো, তোমাকে বসে আমাদের ভাষার 100টা গান শুনতে হবে। ওর জন্য একটা গান করো তো কুইকলি। এই রে, শুনলে কিছুই জানি না, চোখেও দেখিনি, কিন্তু তুমি ভাই ইমনের সঙ্গে কিন্তু একটা কফি ডেটে যেতে পারবে। আর আপনাদের বলি খুব সিনসিয়ারলি যে এগুলো অনেক সময় দেখবেন সাক্ষাৎকার অনুষ্ঠানে ওয়েল রিহার্স থাকে, বাট বিশ্বাস করুন আমি যেই প্রশ্নটা করবো এটা কিন্তু ইমন জানতো না, এবং আমি বলবো যে এটাই ওর স্মার্টনেস,
যে ইমিডিয়েটলি ও রেসপন্ড করে এই গানটাই গাইলো। আমি কিন্তু নিজে ভাবতে পারি, আমি হচ্ছে হয়তো রবীন্দ্রসঙ্গীত গাইবে। চমৎকার, এই গানটা একদম সুপ্রযুক্ত ছেলেটার জন্য। ছেলেটা কিন্তু আমার প্রেমে পড়ে যাবে, ছেলেটা প্রেমে পড়ে যাবে, হ্যাঁ ডেটে আসলে একদম আমার প্রেমে পড়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। এবং তারপরে বাংলারও প্রেমে পড়বে, বাংলারও প্রেমে পড়বে। ভেরি গুড। মাঝখানে অনেকটা সময় নষ্ট হলো আরজি কর নিয়ে। তুমি নিজে একটা খুব প্রতিবাদী চরিত্র বরাবর। এই টোটাল আন্দোলনটা তোমার কাছে কিরকম, কি হলো, কি তোমার একটা সাম আপ করতে বললে কি বলবে? কিছুই তো হলো না, মানে কিছুই তো চোখের সামনে দেখতে পেলাম না। এই যে প্রোটেস্টটা যেটা হলো এই আন্দোলনটাকে ঘিরে, এই প্রোটেস্টটার ফলে না আমি অনেক আশার আলো দেখেছিলাম যে বাঙালি যেটা যেটা করে এসছে দেশ স্বাধীন করার সময় বা বিভিন্ন প্রতিবাদে নিজের ভাষার জন্য প্রাণ দেওয়া থেকে শুরু করে, আমরা তো আর ওই দুপুরবেলা ল্যাদ খাওয়া বাঙালি নই। এটা তো বাঙালি নয়, বাঙালি তো প্রতিবাদ করতে জানে। বাঙালির প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হতে পারে, তার মধ্যে গান কবিতা, কিন্তু বাঙালি যে মাঠে নেমে প্রতিবাদ করতে পারে অনেক দিন পরে এই ঘটনাটার ফলে আমরা দেখতে পেলাম। কিন্তু যেটার জন্য হলো, আই থিঙ্ক দেখো একটা জুডিশিয়ারি সিস্টেমে হয়তো একটা সময় লাগে, আমি জানি না, মানে একটা ফলাফল প্রকাশ করতে হয়তো অনেকটা দিন লাগে। আমরা হয়তো যারা নেমেছিলাম তারা হয়তো চাচ্ছিলাম যে কালকেই হোক, কালকেই রেজাল্ট আসুক, কালকেই ফাঁসি দেওয়া হোক, সবাই সেটাই চেয়েছিলেন। কিন্তু সেটা বোধহয় হয় না। আমাদের ইন্ডিয়ান লতে মনে হয় একটু বেশি, একটু লেন্দি একটা প্রসেস। কিন্তু যেটা আমরা সত্যি এখনও তাকিয়ে আছি যে যে সত্যি সত্যি দোষী, যে সত্যি সত্যি আসামি, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তো এই জ্যোতিষী এখন তোমায় কোন আংটিটা তোমার জীবন বদলে দিয়েছে? তুমি দেখো আমার হাতে এই আংটিটাই খালি আছে, যে আংটিটা মা থাকাকালীন আমি পরে আছি, আর কোনো আংটি নেই। জ্যোতিষীর দেওয়া কিছু না, কিছু নেই। উনি কি বলছেন এখন? উনি বলছেন মাথা ঠান্ডা করো, খুব মাথা ঠান্ডা করে থাকো, 2025 মাথা ঠান্ডা করে থাকার বছর, তাই আমি 2025-এ মাথা ঠান্ডা করে থাকবো। এখন তোমার আরেকটা ঘটনা হলো, বাজারে তুমি কি কিনতে গেছিলে, একটা লোক তোমার দিকে তাকিয়েছিল, সেটাতে তুমি রেগে গিয়ে পুলিশকে ফোন করলে। আচ্ছা, আমি যদি ইমন চক্রবর্তীকে বাজারে আলু কিনতে গিয়ে দেখি, তো আমি তাকাবো না তো? কি আমি আলুর দিকে তাকাবো? আমার এটা বলো তো। আচ্ছা, তুমি ভিজুয়াল হ্যারাসমেন্ট, এই যে একটা টার্ম আছে আমাদের, সেটা জানো তো? নাকতলা বাজারে কি, বাজারে সকালবেলা কি ভিজুয়াল হ্যারাসমেন্ট? রূপা গাঙ্গুলি তোমার ক্রাশ কেন? এটা ডাইনামিক ক্যারেক্টার, একটা মানে কি বলবো, মানে যে মানুষদের মধ্যে না কোনো মুখোশ নেই, আমি তাদের খুব পছন্দ করি। আমার রূপাদির প্রত্যেকটা কথা, স্পেশালি ওনার অভিনয়, ওনার গান, মানে আমি ওনার প্রতি যে এই যে আমি বলেছি আমার ক্রাশ, তার কারণ হচ্ছে বিকজ অফ আর ট্যালেন্ট। এবং যখনই দেখা হয়েছে, আমরা এত ছোট, এত ওয়ার্মথ ওনার মধ্যে, এত আদর করে, তুই একদিন আমার বাড়িতে আসিস, একদিন এসে একটু খেয়ে যাস, এই যে এই বলাটা, এটা সবাই বলেন না। এবং রূপাদির মতো একজন, মানে যেখানে দ্রৌপদী, মানে ছোটোবেলায় হাঁ করে টিভির সামনে বসে থাকতাম, মহাভারত দেখবো, রূপা গাঙ্গুলিকে দেখবো, তারপরে আজকে এত বছর পরে ওনার সঙ্গে এক টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং একটা ডাইনামিক ক্যারেক্টার, অনেস্ট একটা ক্যারেক্টার, একজন মানুষ, সেই জন্য আমার ওনাকে খুব। আমার একটা কথা বলো, যে এই যে তোমার জীবনটা সাপলুডুতে বলতে গেলে 27 থেকে 73 চলে গেছে মইতে, কখনো ভয় হয় যে আবার কোথাও একটা অতর্কিত সাপ থাকতে পারে, যে কমিয়ে দিতে পারে, নামিয়ে দিতে পারে? না, ভয় পেয়ে কি হবে, এটা হতেই পারে। আর এটা তো একটা সময়ের, আর একটা সময়ের পরে তো আমার জায়গাটা অন্য কেউ নেবে, এবং সেটা আমাকে দেখতে হবে। আমি সেই দিনটার জন্য প্রস্তুত। কিন্তু আমি যেভাবে নিজেকে তৈরি করেছি না, জীবী, নিজে একা একা, নিজে এটা ভেবে যে হয়তো আমার রেমিউনারেশনটা কেউ নিয়ে নেবে, আমার প্লেব্যাকটা কেউ নিয়ে নেবে, আমার লাইমলাইটটা কেউ নিয়ে নেবে, কিন্তু আমার মধ্যে থেকে আমার আমিটা আর আমার মিউজিকটাকে কেড়ে নেওয়ার ক্ষমতা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই। যতদিন না আমি জগন্নাথ দেবে ভীষণ বিশ্বাসী, যতদিন না আমি আমার কাজটা ঠান্ডা মাথায় ডেডিকেশনের সঙ্গে করে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। আমাকে কেন, পৃথিবীর কাউকে কেউ আটকাতে পারবে না। সো আমার কি হবে, এই যে এই গানটা যে অস্কারের টপ 79 সংসে যাবে, আমি থোড়ি না জানতাম। আমি তো আমার কাজটা করছি, আমি আমার রেয়াজ, আমার সাধনা, আমার ফোকাস, ঠাকুরকে এইটুকুই ডাকি যাতে আমার এটা ঠিক থাকে।
এরপরে বাদবাকিটা কি হবে সেটা নিয়ে তো আমি তো জানি না কালকে কি হবে। এই মুহূর্তটা জানি যে আমি জিবিকে ইন্টারভিউ দিচ্ছি, এরপরে বেরিয়ে গিয়ে কি হবে নোবডি নোস। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।